আচ্ছা যাই হোক, আমাদের সাউন্ডের একটু সমস্যা ছিল, এখন আশা করছি সাউন্ড ক্লিয়ার আছে এবং সবাই ভালোভাবে শুনতে পাচ্ছো। তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ অংশটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে প্ল্যান্টটি রাজ্য। এই যে প্ল্যান্টটি রাজ্যে আমি দুইটা সুন্দর সুন্দর একদম কালারফুল পিকচার দিয়ে রেখেছি, তাই না? সবুজের সাথে আরেকটা লাল লাল পিকচার দিয়ে রেখেছি, দুইটাই কিন্তু আসলে প্ল্যান্ট। এবং এই দুইটা যে প্ল্যান্ট আমরা দেখতে পাচ্ছি, দুইটা প্ল্যান্টের কিন্তু কালার দুই রকমের, বাট প্ল্যান্টের কাজ কিন্তু সেম। কি কাজ? খাদ্য তৈরি করা, ফুল ফল দেওয়া, এই বিষয়গুলো। তো এখন এই যে প্ল্যান্টটি রাজ্যে আসলে কারা স্থান পেয়েছে? প্ল্যান্টটি রাজ্যে পৃথিবীর সমস্ত উদ্ভিদ স্থান পেয়েছে। সেটা ছোট হতে পারে, সেটা বড় হতে পারে, সেটা আণুবীক্ষণিক হতে পারে, সেটা ফুল দিতে পারে, সেটা ফুল নাও দিতে পারে। হ্যাঁ, এই সমস্ত উদ্ভিদকে নিয়ে আমাদের যে রাজ্যটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্ল্যান্টটি রাজ্য। তাহলে প্ল্যান্টটি রাজ্যে আমরা কি সুন্দর সুন্দর কালারফুল দুইটা পিকচার দেখতে পাচ্ছি। দেখো এখানে আরো বেশ কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রটা হচ্ছে ফার্নের। ফার্ন কিন্তু কখনো ফুল দেয় না বা ফল দেয় না, ঠিক আছে? এবং এটা হচ্ছে মস, অনেকে এটাকে মসও বলে, কার্পেটের মতন। এইটা অনেকটা তোমার স্যাঁতস্যাঁতে জায়গাতে হয় বা পুরাতন বাড়ির তোমার দেয়ালে লেগে থাকে, একদম কার্পেটের মতন বেশ সুন্দর সবুজ ঘন ঘন হয়ে লেগে থাকে। এটাও কিন্তু তোমার ফুল ফল কিছুই দেয় না। এবং এই যে চমৎকার গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে সাইকাস। এটাকে অর্নামেন্টাল প্ল্যান্ট বলা হয়। দেখো এটা কিন্তু একটা বাগানের অর্নামেন্টের মতন। যেমন আমরা অর্নামেন্ট ইউজ করি কেন? সৌন্দর্য বর্ধনের জন্য না? তাই এই সাইকাসটা বাগানে লাগানো হয়েছে অ্যাকচুয়ালি সৌন্দর্য বর্ধনের জন্য। এটা বাগানের অলংকার, অর্নামেন্ট। তো এই সাইকাসও কিন্তু তোমার কি কোনো ফল দেয় না, মানে কোনো ফল হয় না সাইকাসে। তো যাই হোক, পৃথিবীতে অনেক উদ্ভিদ আছে ফুল দেয়, কোনো অনেক উদ্ভিদ আছে ফল দেয়। হ্যাঁ, অনেকে আছে ফুল দেয় কিন্তু ফল হয় না, আবার অনেকে ফুলও হয় না। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা এই যে প্ল্যান্টটি রাজ্যে চলে আসছি, আমরা প্ল্যান্টটি রাজ্যে বেশ কিছু সুন্দর সুন্দর উদ্ভিদ দেখলাম। এখন আমরা এই প্ল্যান্টটি রাজ্যের বৈশিষ্ট্যটাতে আসলে কি কথাবার্তা লিখব, এখানে আমি সুন্দরভাবে পয়েন্টগুলো রেখে রেখেছি। আমি কিছু এক্সট্রা কথাবার্তা বলবো, তোমরা এক্সট্রা কথাবার্তাগুলো পারলে একটু তুলে নিও। আর এই ক্লাসটা বারবার করার চেষ্টা করবা। তুমি যদি এই ক্লাসগুলো, আমার ক্লাসগুলো বারবার দেখার চেষ্টা করো, বারবার দেখো, একবার দুইবার তিনবার, আমি তোমাকে বলছি তোমার এই বায়োলজি সাবজেক্টটা এতটা ভালো লাগবে। বায়োলজিতে বেসিকটা যেমন স্ট্রং হবে, তেমনি বায়োলজিতে তুমি ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। তাহলে আমরা ফার্স্টে একটু চলে আসি প্ল্যান্টটি রাজ্যের প্রথম যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে প্ল্যান্টটি রাজ্যের প্রথম বৈশিষ্ট্যটা কি বলতো? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। আমরা তো এটা প্রথম ক্লাস থেকে বলছি, তাই না, যে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত আসলে কি? প্রকৃত নিউক্লিয়াস বলতে যদি নিউক্লিয়াসের চারপাশে সুন্দর নিউক্লিওলার মেমব্রেন থাকে এবং ভেতরে সুন্দর সুগঠিত নিউক্লিওলাস থাকে, তাকে আমরা কি বলছি? প্রকৃত নিউক্লিয়াস। এবং এখানে কি আছে? জালের মতন ছড়িয়ে ছিটিয়ে ক্রোমাটিন তন্তু এবং কি আছে? ঘন নিউক্লিওপ্লাজম। তাহলে দেখো এই যে নিউক্লিয়াসটা সুগঠিত, মানে নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিওলার মেমব্রেন এবং ভেতরে নিউক্লিওলাস আছে, তাই এটাকে আমরা কি বলছি? সুগঠিত নিউক্লিয়াস। আর সুগঠিত নিউক্লিয়াস থাকলে তাকে আমরা কি বলছি? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। এই প্ল্যান্টটি রাজ্যের সমস্ত জীব প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত। সালোক সংশ্লেষণকারী, এরা সবাই সালোক সংশ্লেষণকারী। সালোক সংশ্লেষণকারী কেন বলছি বলতো? কারণ আমরা জানি যে কোষের মধ্যে, হ্যাঁ, একটা কোষের মধ্যে আমি যদি এটা ক্লোরোপ্লাস্টের কথা কল্পনা করি, এই যে আমি ক্লোরোপ্লাস্ট আঁকাচ্ছি, দেখো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি, এই ক্লোরোপ্লাস্টটা আসলে কাদের আছে? এই ক্লোরোপ্লাস্টটা কাদের মধ্যে আছে? এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে উদ্ভিদের মধ্যে আছে। হ্যাঁ, উদ্ভিদ কোষের মধ্যে আছে। তাহলে এটা যদি আমি একটা বড় কোষের কথা বিবেচনা করি, একটা যদি কোষ, উদ্ভিদ কোষ বা সেল কথা কল্পনা করি, এই কোষের মধ্যে কি আছে? ক্লোরোপ্লাস্ট। এই যে আমরা কি দেখতে পাচ্ছি? ক্লোরোপ্লাস্ট। আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। একেবারে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তুমি যদি কোনোদিন বায়োলজি নাও পড়ে থাকো, আমার এই ক্লাসগুলো করলে আমি তোমাকে কনফার্ম করছি ইনশাআল্লাহ বায়োলজি তুমি এই 90 এর উপরে পাবা ইনশাআল্লাহ। তুমি যদি বায়োলজি কোনোদিন না পড়ে থাকো, আজকে থেকে যদি তুমি আমার বায়োলজি ক্লাসটা করো, রেগুলার যদি করো,
আমি তোমাকে বলছি তুমি বায়োলজিতে 90+ মার্কস পাবা ইনশাআল্লাহ। তো এখন এই যে ক্লোরোপ্লাস্ট আছে না, এই ক্লোরোপ্লাস্টে কি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। সূর্যের আলোকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড নিয়ে, পানি নিয়ে কি করে, হ্যাঁ, সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে। এটাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এবং এরা সবাই সালোক সংশ্লেষণ করে, এই জন্য এদেরকে আমরা কি বলছি, সালোক সংশ্লেষণকারী বলছি। তারপরে আমরা কি লিখছি দেখো তো, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। হ্যাঁ, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান মানে এদের মধ্যে কি আছে, ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে। ভাস্কুলার টিস্যুতন্ত্র হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র, এবং এই ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে কি বলতে পারবা? ভাস্কুলার টিস্যুতন্ত্র আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়বো ইনশাআল্লাহ। ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে হচ্ছে তোমার জাইলেম ফ্লোয়েমের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে জাইলেম ফ্লোয়েমের কথা বলা হচ্ছে, জাইলেম ফ্লোয়েমের কথা বলা হচ্ছে। জাইলেম মানে হচ্ছে যেটা দিয়ে পানি, খনিজ লবণ পরিবহন করা হয়, ঠিক আছে। আর ফ্লোয়েম যেটা দিয়ে এই যে খাদ্য তৈরি হলো না, সেই তৈরিকৃত খাদ্য পরিবহন করা হয়। এদের ক্ষেত্রে সেই উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান রয়েছে। তারপরে কি বলা হচ্ছে বলতো, ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ মানে হচ্ছে গ্যামেটের মিলনের মাধ্যমে যে জাইগোটটা তৈরি হয় এক কোষে, সেই জাইগোটটা বারবার বিভাজন করে যখন অনেকগুলো কোষের সৃষ্টি করে, তখন সেই কোষগুলোকে আমরা সম্মিলিতভাবে কি বলি, ভ্রূণ বলি। তাহলে এদের ক্ষেত্রে কি সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয়। 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা কি বলছি, অধিকাংশ স্থলজ তবে জলজ আছে। অ্যাকচুয়ালি মানে স্থলে যত উদ্ভিদ আছে আমার মানে আমরা দেখিনি, আমাদের অজানা, জলে আরো অনেক বেশি উদ্ভিদ আছে, আরো অনেক বেশি জীব আছে। হ্যাঁ, উদ্ভিদ শুধু না, প্রাণীও আছে। আমরা প্রাণী নিয়ে একটু পরে পড়বো ইনশাল্লাহ। মানে বিশেষ করে সমুদ্রে বিভিন্ন নদী, নালা, খাল, বিল, পুকুর ও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মায়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে উদ্ভিদ কিন্তু শুধু স্থলজ না, অধিকাংশ উদ্ভিদ যে স্থলজ তা না, আমরা লিখবো যে উদ্ভিদ স্থলজ তবে জলজ আছে। হ্যাঁ, তারপরে আমরা কি পয়েন্টটা পড়বো, যৌন জনন অ্যানাইসোগামাস। অ্যানাইসোগামাসটা হচ্ছে এমন একটা প্রসেস, অ্যাকচুয়ালি আমরা যখন ইন্টারে উঠবো, মানে আমরা না, তোমরা যখন ইন্টারে উঠবে তখন তোমরা জানতে পারবে যে যৌন জনন এক্ষেত্রে অ্যানাইসোগামাস শুধু তা না, অ্যানাইসোগামাসের সাথে আরো 2টা পদ্ধতি আছে, ঠিক আছে। তো ওইটা অবশ্য ইন্টারে বই আছে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস, 3টা পদ্ধতি আছে। তো অ্যানাইসোগামাস বলতে এমন একটা প্রসেস বোঝাচ্ছে, এমন একটা প্রসেস না, সরি, এমন একটা যৌন জননকে বোঝাচ্ছে যে ক্ষেত্রে যে 2টা গ্যামিট ব্যবহৃত হবে, মেল এবং ফিমেল গ্যামিট, সেই গ্যামিটটা আকার, আকৃতি, গঠনে কি হবে, একটু ভিন্ন হবে। ইন্টারের বইয়ে পিকচার দেওয়া আছে, মনে করো আমি এটা একটা মেল গ্যামিট আঁকালাম এবং এইটা একটা ফিমেল গ্যামিট আঁকালাম, তাহলে তোমরা একটু দেখে খেয়াল করে বলো তো, এই যে আমি যে মেল গ্যামিট আঁকিয়েছি এবং আমি যে ফিমেল গ্যামিট আঁকিয়েছি, 2টা গ্যামিট কিন্তু আকার আকৃতিতে কি একটু ভিন্ন আছে। মানে আকার আকৃতিতে ভিন্ন ধরনের গ্যামিটের যে মিলনের মাধ্যমে যৌন জনন হয়, সেটাকে আমরা কি বলবো, অ্যানাইসোগামাস। কি বলবো, অ্যানাইসোগামাস। কি মিলন বলবো, অ্যানাইসোগামাস। কি জনন বলবো, অ্যানাইসোগামাস। তাহলে এদের যৌন জনন কেমন ধরনের, অ্যানাইসোগামাস, মানে আকার আকৃতিতে ভিন্ন ধরনের গ্যামেটের মিলনের মাধ্যমে এদের যৌন প্রজনন হবে। যেহেতু গ্যামেটের মাধ্যমে প্রজনন হচ্ছে, তাই এটাকে আমরা যৌন প্রজনন বলবো। এবং যেহেতু এই প্রজননে ভিন্ন গ্যামেট ব্যবহৃত হচ্ছে, ভিন্ন আকার আকৃতির, এই জন্য এটা হচ্ছে অ্যানাইসোগামাস। এবং এরা হচ্ছে আর্কিগোনিয়েট। ভালো করে শুনো, এই যে আর্কিগোনিয়েট কিন্তু সবাই না, ঠিক আছে। আর্কিগোনিয়েট হচ্ছে কারা, যারা শুধুমাত্র নগ্নবীজী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে আমরা এটা বলবো আর্কিগোনিয়েট। যেমন আমি একটু আগে একটা পিকচার দেখিয়েছি, সেটা হচ্ছে সাইকাস। দেখো এই যে সাইকাসের যে পিকচারটা আমি দেখাচ্ছি না, এই সাইকাস হচ্ছে আর্কিগোনিয়েট, মানে যারা নগ্নবীজী তারা হচ্ছে আর্কিগোনিয়েট। কিন্তু আমি যে এই যে এগুলো দেখিয়েছি, যে আম গাছ বা এটা ভিন্ন একটা গাছ, আমি নাম জানি না, নাম বলতে পারছি না এটা কি গাছ, এই যে এই গাছটা আম গাছ, হ্যাঁ, এই যে আম গাছে আম ফলে, এটা হচ্ছে আবৃতবীজী। আবৃতবীজী উদ্ভিদরা কিন্তু আর্কিগোনিয়েট না। তাহলে আর্কিগোনিয়েট কারা, আর্কিগোনিয়েট হচ্ছে শুধুমাত্র যারা নগ্নবীজী উদ্ভিদ, তারা হচ্ছে আর্কিগোনিয়েট। এখন প্রশ্ন হচ্ছে, আপু নগ্নবীজী কি? নগ্নবীজীটা হচ্ছে, মনে করো এই সকল উদ্ভিদের ক্ষেত্রে, আমি একটু
মনে করো আমরা যখন এই উদ্ভিদের কথা কল্পনা করব তখন এই যে এই উদ্ভিদগুলো, মনে করো এটা আমি সাইকাসের ক্ষেত্রে এটা দেখাচ্ছি, হ্যাঁ সাইকাসের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, এই সকল উদ্ভিদের কথা যখন কল্পনা করব তখন আমরা দেখব যে এদের বীজটা, এই যেগুলো হচ্ছে এদের বীজ, হ্যাঁ এই যে এদের বীজ, ভালো করে শুনবা, এটা হচ্ছে এদের বীজ। দেখো এদের কিন্তু ফুল হয়, ঠিক আছে, কিন্তু ফুলের ভেতরে গর্ভাশয় থাকে না, কিন্তু ডিম্বকটা থাকে। এই যে এইগুলো হচ্ছে ডিম্বক ছিল, ডিম্বকটা কিসে রূপান্তরিত হয়েছে? বীজে। তাহলে এই বীজগুলো আমরা কি অবস্থায় দেখতে পাচ্ছি? নগ্ন অবস্থায় দেখতে পাচ্ছি না, খালি চোখে দেখতে পাচ্ছি না, এই জন্য এরা হচ্ছে নগ্নবীজী, এই জন্য এরা নগ্নবীজী। কিন্তু তুমি যদি আমের কথা কল্পনা করো তাহলে আম ফল, এই ফলের ভেতরে তো বীজ আছে, তাই না? বীজটাকে দেখতে হলে আমটাকে কেটে ফেলতে হবে, তারপরে তো তুমি বীজটাকে দেখতে পাবা। তার মানে বীজটাকে আমের যে আম ফল কি করেছে? আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে, তাই না? তাহলে যাদের ফল হয়, ফলের ভেতরে বীজ থাকে, তারা হচ্ছে আবৃতবীজী। আর যাদের ফল হয় না, বীজটা নগ্ন অবস্থায় থাকে, দেখা যায় খোলামেলা, তাদেরকে আমরা কি বলছি? নগ্নবীজী। তো এইখানে এটা হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা বীজগুলো এরকম ভাবে দেখতে পাই, এবং বীজের ভেতরে এক ধরনের বিশেষ অঙ্গ আছে, হ্যাঁ বিশেষ এক ধরনের অঙ্গ আছে, বিশেষ জননাঙ্গ। একটা মশা চলে আসছে, যাই হোক, একটা বিশেষ জনন অঙ্গ আছে, ঠিক আছে। এই বিশেষ জনন অঙ্গ যার মধ্যে কি থাকে? ডিম্বাণু থাকে, হ্যাঁ ভালো করে শুনবা। তার এই যে আমরা বীজ দেখতে পাচ্ছি না, বীজের ভেতরে, হ্যাঁ বীজের ভেতরে একটা বিশেষ অঙ্গ আছে, বিশেষ অঙ্গ আছে যার মধ্যে কি হয়? ডিম্বাণু তৈরি হয়। সেই বিশেষ অঙ্গটার নাম, সেই বিশেষ অঙ্গটার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। ভালো করে শুনবা, ঠিক আছে, এটার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। কি বলতো? আর্কিগোনিয়াম। এবং এই আর্কিগোনিয়াম যাদের আছে আমরা তাদেরকে কি বলবো বলো দেখি? আর্কিগোনিয়েট বলবো। আমরা কি বলবো? আর্কিগোনিয়েট। তাহলে আর্কিগোনিয়েট কিন্তু আবৃতবীজী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে আর্কিগোনিয়াম পাওয়া যায় না, তার আর্কিগোনিয়েট না। যারা নগ্নবীজী তাদের এই ডিম্বকের ভেতরে একটা বিশেষ অঙ্গ থাকে, জনন অঙ্গ, যার ভেতরে ডিম্বাণু তৈরি হয়, তাদেরকে আমরা কি বলছি? আর্কিগোনিয়েট। কারণ এই অঙ্গটার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। তাহলে আর্কিগোনিয়াম থাকে যাদের ক্ষেত্রে, তাদেরকে আমরা আর্কিগোনিয়েট বলছি। তাহলে প্ল্যান্টি রাজ্যের জীবেরা কিন্তু সবাই আর্কিগোনিয়েট না, যারা নগ্নবীজী উদ্ভিদ তারা আর্কিগোনিয়েট, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে? সপুষ্পক। মানে সপুষ্পক মানে হচ্ছে যাদের পুষ্প হয়, যাদের পুষ্প হয়, পুষ্প মানে যাদের ফুল হয়। এখন এখানেও আমরা একটা কথা লিখবো, সেটা হচ্ছে প্ল্যান্টি রাজ্যে যে সমস্ত উদ্ভিদ আছে তারা কিন্তু সবাই সপুষ্পক না, কারণ রাজ্যের মধ্যে কিছু উদ্ভিদ আছে যারা অপুষ্পকও বটে, ঠিক আছে, মানে যাদের ফুল হয় না, যাদের ফুল হয় না। তাহলে আমরা কি লিখবো? প্ল্যান্টি রাজ্যের জীবেরা সপুষ্পক, আমরা এটাই লিখবো, কারণ আমাদের 9 এর বইয়ে যেহেতু এটা দেওয়া আছে আমরা এটাই লিখবো। কিন্তু আমরা সঠিক কি জানবো? যে আসলে সমস্ত উদ্ভিদই সপুষ্পক না, উদ্ভিদের মধ্যে সপুষ্পকও আছে, আবার কি আছে? অপুষ্পকও আছে। এবং সমস্ত উদ্ভিদই আর্কিগোনিয়েট না, শুধুমাত্র যারা নগ্নবীজী উদ্ভিদ তারাই আর্কিগোনিয়েট, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা এতটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তাহলে আশা করছি তোমরা এতটুকু সবাই বুঝতে পেরেছো, মনোযোগ সহকারে যদি শুনে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের পরবর্তী যে রাজ্যটা, সেই পঞ্চম রাজ্যটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। এখন আমরা যে রাজ্যে যাব সেটা কোন রাজ্য বলো তো? সেটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। কোন রাজ্য? অ্যানিমেলিয়া রাজ্য। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো পিকচার দিয়ে রেখেছি, তাই না? অনেকগুলো সুন্দর সুন্দর পিকচার, যেমন আমরা হাতি দিয়েছি, সামুদ্রিক বিভিন্ন প্রাণী দিয়েছি, তারপর তোমার হচ্ছে সিংহ, হ্যাঁ এখানে বেশ কিছু অ্যানিমেল দেওয়া আছে। মানে অ্যানিমেলিয়া রাজ্যে অনেক অ্যানিমেল আছে, ছোট থেকে বড় পর্যন্ত অনেক অ্যানিমেল। কেউ কেউ এত ছোট যে তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবে, আবার কেউ কেউ আছে এত বড়, হ্যাঁ মানে সমস্ত প্রাণী
এই অ্যানিমেলিয়া রাজ্যে স্থান পেয়েছে। দেখো আমরা এখানে আরেকটা প্রাণী রেখেছি, নিঃসন্দেহে তোমরা সবাই চিনতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাণী, তাই না? তিমি সবচেয়ে বড়, দেখছো বিশাল বড়, বিশাল বড়। এই বিশাল বড় যে তিমি, সেও কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এবং যে প্রাণীটা ভীষণ ছোট ছোট পোকা অথবা ছোট ছোট পিঁপড়া, তারাও কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কিন্তু পার্থক্য দেখেছো, কেউ অনেক বড়, কেউ বিশাল দেহের অধিকারী, আবার কেউ ভীষণ ক্ষুদ্র দেহের অধিকারী। আমরা কোন রাজ্যের মধ্যে আছি বলতে পারবা? আমরা কোন রাজ্যের মধ্যে আছি? ইয়েস, দেখেছো একটা ছোট্ট কিউট একটা পুতু পুতু বাচ্চার ছবি দিয়েছে, কি সুন্দর না? অ্যাকচুয়ালি মানুষের বাচ্চার ছবি এখানে অ্যাড করিনি, কারণ কার বাচ্চা না কার বাচ্চার ছবি অ্যাড করব, এই জন্য আমি সুন্দর একটা মানে অ্যানিমেশন মানে কার্টুন একটা পুতুলের মতন বেবি অ্যাড করেছি, কি কিউট তাই না? মাশাআল্লাহ। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের এই অ্যানিমেলিয়া রাজ্যে আমরাও আছি, ঠিক আছে? অ্যানিমেলিয়া রাজ্যে আমরাও আছি। তাহলে অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কি? আমরা ফার্স্টে লিখবো যে পৃথিবীর সমস্ত প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত, এটা কিন্তু ফার্স্টে লিখবা। তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা কি লিখবো? যে পৃথিবীর সমস্ত প্রাণী এই রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তারপরে আমরা কি লিখবো বলতো? নিউক্লিয়াস যুক্ত বহুকোষী, মানে নিউক্লিয়াস যুক্ত বহুকোষী। আমরা তো একটু আগে বললাম যে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, আমরা একটু আগে বললাম না, মানে নিউক্লিয়াসের চারপাশে কি থাকবে? নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিওলার মেমব্রেন থাকবে, ভেতরে নিউক্লিওলাস থাকবে, হ্যাঁ, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এই সব কিছু যদি থাকে সেটাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলছি। তার মানে প্রাণী যারা, তারা সুগঠিত সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এবং বহুকোষী। হ্যাঁ, বহুকোষী, অসংখ্য কোষ নিয়ে গঠিত। দ্বিতীয় পয়েন্টটাতে আমাদের কি আছে বলতো? দ্বিতীয় পয়েন্টটাতে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে কোষে জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কিনে কোনো কোষ গহ্বর নেই। মানে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কোষের বলতে পারবা? এই কোষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে উদ্ভিদ কোষে। যেমন আমি একটা কোষ আঁকালাম, এটা একটা উদ্ভিদ কোষে আমি আঁকাচ্ছি, উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি এবং বাহিরে আমি কি আঁকালাম? কোষ প্রাচীর আঁকালাম, ঠিক আছে? এই যে কোষ প্রাচীরটা আমি আঁকালাম, এই কোষ প্রাচীরটা এখানে পুরোপুরি কি অ্যাবসেন্ট। এবং প্লাস্টিড মানে এই যে আমরা ক্লোরোপ্লাস্ট যে একটু আগে আঁকালাম, এই ক্লোরোপ্লাস্ট এটাও কিন্তু এখানে অ্যাবসেন্ট। এবং কোষ গহ্বর, এর ভেতরে যে বড় গহ্বর থাকে কোষ গহ্বর, এটাও এখানে কি অ্যাবসেন্ট। এবং কোষ গহ্বর এখানে কিন্তু থাকেই না, প্রাণী কোষে কোষ গহ্বর থাকেই না। যদি প্রাণী কোষে কোষ গহ্বর থাকেও তাহলে আকারে খুবই ছোট এবং সংখ্যায় বেশি। তাহলে এখন আমাকে বলো তো, দ্বিতীয় পয়েন্টটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? দ্বিতীয় পয়েন্টে আমরা কি লিখবো? কোষে জড় কোষ প্রাচীর নেই, প্লাস্টিড নেই এবং কি নেই? কোষ গহ্বর নেই। কোষ গহ্বর নেই, যদি থাকে তাহলে ভীষণ, থাকে তাহলে খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট। হ্যাঁ, 3 নাম্বার বৈশিষ্ট্য দেখো, হেটারোট্রফিক, খাদ্য গলাধকরণ। হেটারোট্রফিক মানে হচ্ছে এই যে আমাদের যারা আমরা প্রাণী, আমাদের কোনো ক্লোরোপ্লাস্ট নেই, যেহেতু আমাদের কোনো ক্লোরোপ্লাস্ট নেই তাই আমরা খাদ্য তৈরি করার ক্ষমতা রাখি না, মানে আমাদের কোনো সালোক সংশ্লেষণ হয় না, আমরা খাদ্য তৈরি করতে পারি না। যেহেতু আমরা খাদ্য তৈরি করতে পারি না, আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই আমাদেরকে বলা হবে পরভোজী বা হেটারোট্রফিক। পরভোজী বা হেটারোট্রফিক। হ্যাঁ, ভাবো তো, একটু কল্পনা করো তো, আমরা যদি খাদ্য তৈরি করতে পারতাম তাহলে কি হইতো? আচ্ছা, এবং আমাদের খাদ্য হচ্ছে গলাধকরণ। যেমন আমরা কি করি, আমরা যে প্রাণী হই না কেন, মাছ বলো, বিভিন্ন কুকুর বিড়াল গরু ছাগল বলো, মানুষ বলো, হাতি বলো, তিমি বলো, সবাই যখন আমরা খাবার খাই, খাবারটা কিন্তু মুখ দিয়ে আমরা খাবারটা নিই এবং গলা দিয়ে খাবারটা গিলে ফেলি। এই জন্য বলা হচ্ছে খাদ্য গলাধকরণ, খাদ্য গলাধকরণ। এবং আমাদের দেহে কি আছে? জটিল টিস্যু বিদ্যমান আছে। আমাদের দেহে বিভিন্ন জটিল টিস্যু, আমাদের দেহে বিভিন্ন জটিল টিস্যু বলতে কি টিস্যু বলতো? আবরণী টিস্যু আছে, তারপর আমাদের দেহে যোজক টিস্যু আছে, আমাদের দেহে স্নায়ু টিস্যু আছে, পেশি টিস্যু আছে, এই বিভিন্ন কি আছে? জটিল টিস্যু আছে। এবং এই টিস্যুগুলো আমাদের দেহের বিভিন্ন কাজ করতে আমাদের কি করে? সাহায্য করে। 5 নাম্বার বৈশিষ্ট্য কি বলতো? যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি হয়ে থাকে। যৌন জনন কাকে বলে? যৌন জনন কাকে বলে বলতে পারবা?
যৌন জনন কাকে বলে? যৌন জনন, যৌন জনন কাকে বলে? বলতে পারবা যৌন জনন কাকে বলে? যৌন জনন আমাকে বলো তো, যৌন জনন কাকে বলে? যৌন জননটা হচ্ছে যখন মনে করো এইটা আমরা একটা শুক্রাণুর কথা কল্পনা করছি এবং এইটা হচ্ছে একটা ডিম্বাণুর কথা কল্পনা করছি। তাহলে এই দুটো হচ্ছে গ্যামিট, গ্যামিট মানে জনন কোষ। তাহলে এই দুটাকে আমরা কি বলবো? এই দুটাকে আমরা বলবো গ্যামিট। গ্যামিট মানে হচ্ছে জনন কোষ। এই যে জনন কোষ, এই জনন কোষ দুইটার নিউক্লিয়াসের যখন মিলন হবে তখন আমরা সেটাকে কি বলবো? যৌন জনন। যৌন জনন, এই যে দুটো নিউক্লিয়াসের মিলন হলো, তাহলে দুইটা নিউক্লিয়াস শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনের ফলে পরবর্তীতে যে কোষটা তৈরি হবে, হ্যাঁ যে কোষটা তৈরি হবে, সে কোষটা ডিম্বাণুর ভেতরে যে কোষটা তৈরি হলো এটাকে আমরা কি বলছি? জাইগোট বলছি। কি বলছি? জাইগোট। তাহলে যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি ঘটে। এবং দেখো এখানে এক সেট ক্রোমোজোম আছে, এটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম এন, এখানেও কিন্তু এক সেট ক্রোমোজোম ছিল এন, আর এই যে এন এর সাথে এই এনটা মিলে গেল, এই দুইটা মিলে এখানে কি হয়ে গেল? 2n হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু হ্যাপ্লয়েড ছিলাম, ঠিক আছে, মানে হ্যাপ্লয়েড ছিলাম না, হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু ছিল এবং সেখান থেকে আমরা ডিপ্লয়েড জীবের কি হলো? সৃষ্টি হলো। তাহলে বুঝতে পেরেছো পুরুষের দেহে কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। এই শুক্রাণুটা তৈরি হবে কার দেহে? পুরুষের দেহে। বুঝছো? পুরুষের দেহে কি তৈরি হবে? পুরুষের দেহে শুক্রাণু তৈরি হবে। আর ডিম্বাণু যেটা, এটা তৈরি হবে স্ত্রী দেহে। কি তৈরি হবে? স্ত্রী দেহে। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো পুরুষ এবং স্ত্রী দেহে, এবং সেই শুক্রাণু ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন হয়ে কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো। এবং এই জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড, তার মানে আমরা সবাই কি জীব? ডিপ্লয়েড জীব, মানে শুক্রাণু ডিম্বাণু থেকে ডিপ্লয়েড জীবের সৃষ্টি হলো। ওকে, এই যে গ্যামেট উৎপন্ন হয় এবং ভ্রূণীয় স্তর হয়। ভ্রূণীয় স্তরটা হচ্ছে এই যে তোমার জাইগোটটা এক কোষী আছে না, এই জাইগোটটা বিভাজন করবে, একটা থেকে দুইটা হবে, দুটো থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, এরকম যখন একটা পিণ্ডের মতন হবে তখন এটাকে আমরা মরুলা দশা বলবো। কি দশা বলবো? মরুলা দশা। এবং মৌলার পরে ব্লাস্টুলা দশা যাবে। কোন দশা? ব্লাস্টুলা। মৌলার পরে এই কোষগুলো যখন চারপাশে চলে যাবে এবং একেবারে ফাঁপা হয়ে যাবে। হ্যাঁ দেখো এইটা এবং এইটা দুইটাই কিন্তু বলের মতন, বাট পার্থক্য আছে, আছে না বলো? এইটাতে কোষগুলো একেবারে নিরেট হয়ে আছে, কিন্তু এখানে কোষগুলো ফাঁপা হয়ে আছে। ওকে, তো এইটা হচ্ছে মৌলা দশা আর এটা হচ্ছে ব্লাস্টুলা দশা। এবং এক সময় কি হবে জানো? এই যে মৌলা দশা এবং ব্লাস্টুলা দশা আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্লাস্টুলা দশা, এই দশার কোষগুলো তোমার কি হবে? স্তরে স্তরে সজ্জিত হবে। হ্যাঁ স্তরে স্তরে, মানে প্রত্যেকটা যে কোষ, এই কোষগুলো কে কোন অঙ্গ তৈরি করবে সেই অনুসারে স্তরে সজ্জিত হবে। এক্ষেত্রে স্তর কয়টা হতে পারে? স্তর দুইটাও হতে পারে, আবার স্তর তিনটাও হতে পারে। আমি এখানে দুইটা স্তর আঁকিয়েছি, একটা দুইটা, আর এখানে একটা দুইটা তিনটা স্তর আঁকিয়েছি। তো এই যে স্তর, এই স্তরগুলো হচ্ছে ভ্রূণ স্তর, কারণ এটা হচ্ছে ভ্রূণ, এটাও ভ্রূণ, আর এই যে ভ্রূণের স্তর তৈরি হলো, যেই স্তর থেকে ভবিষ্যতে প্রাণীর চোখ, নাক, মুখ, ত্বক বিভিন্ন অংশ তৈরি হবে, এ টু জেড। যদি ভ্রূণের এই স্তরগুলো তৈরি না হতো তাহলে কিন্তু আমাদের এত সুন্দর শরীর তৈরি হতো না। ঠিক আছে, তাহলে ভ্রূণ স্তর তৈরি হওয়া অবশ্যই প্রয়োজন। এটা হচ্ছে গ্রাস্টুলেশন দশায় হয়। হ্যাঁ, এটাকে আমরা গ্রাস্টুলা বলছি। তাহলে এই যে এই তিনটা স্তরে, বাহিরেরটাকে আমরা এক্টোডার্ম বলি, ভেতরেরটাকে এন্ডোডার্ম, এবং মাঝখানে আমরা কি বলি? মেসোডার্ম। এটা হচ্ছে আমরা যারা ত্রিস্তরী প্রাণী। ঠিক আছে, এবং এখানে দুইটা স্তর আছে, এটা হচ্ছে বাহিরের এক্টোডার্ম এবং এটা হচ্ছে ভেতরের এন্ডোডার্ম। এখানে কিন্তু আবার তোমার কোনো মেসোডার্ম নাই, এরা হচ্ছে দ্বিস্তরী। এবং এই দুইটা স্তরের মাঝখানে জেলির মতন একটা কি থাকে? মেসোগ্লিয়া থাকে। কি থাকে? মেসোগ্লিয়া। তাহলে এখানে কি বলেছে? ভ্রূণীয় স্তর তৈরি হয়। ভ্রূণীয় স্তর তৈরি হয়। ভ্রূণীয় স্তর যে স্তরগুলো থেকে ভবিষ্যতে প্রাণীদের বিভিন্ন অঙ্গতন্ত্র তৈরি হবে। তাহলে দেখো, আশা করি তোমরা এতটুকু সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে ফার্স্টে গ্যামিট তৈরি হবে, শুক্রাণু ডিম্বাণু, গ্যামিটের মিলনের ফলে জাইগোট তৈরি হবে এবং জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণীয় স্তর তৈরি হবে। এবং এই স্তর থেকে পরবর্তীতে দেখো, এই যে স্তর থেকে পরবর্তীতে চিত্রটা সুন্দর হলো না?
পরবর্তীতে মানুষের বিভিন্ন অংশের সৃষ্টি হবে। তাহলে আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। উদাহরণ, প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী, সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? এই প্ল্যান্টটি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তোমরা যখন ইন্টারে উঠবে তখন বুঝতে পারবে যে পরিফেরা রাজ্য, পরিফেরা পর্ব আছে, তারপরে নিডারিয়া পর্ব আছে, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, কর্ডাটা, অনেকগুলো 9টা পর্ব আছে। প্রত্যেকটা পর্বেই তোমার বিভিন্ন প্রাণী আছে, এক একটা প্রাণী এক এক রকমের। তো কোনো প্রাণী মেরুদণ্ডী, কোনো আবার অমেরুদণ্ডী। কর্ডাটা বাদে বাকি সবগুলো অমেরুদণ্ডী, শুধু কর্ডাটার অন্তর্ভুক্ত কিছু প্রাণী হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমাদের আশা করছি এতটুকু সবাই ক্লিয়ার হয়ে গেছো। তাহলে এখন আমাকে বলো তো, অ্যানিমেলিয়া রাজ্য সম্পর্কে তোমার কি আর কোনো সমস্যা আছে? যদি অ্যানিমেলিয়া রাজ্য থেকে টিচার তোমাকে প্রশ্ন করে তাহলে আমাকে বলবা যে তুমি কি তুমি কি পারবে, আমাকে বলো তো তুমি পারবে তো? তাহলে অ্যানিমেলিয়া রাজ্য থেকে তুমি কি পারবে, আমাকে বলো, পারবে সবাই? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আজকের টপিক, এই দুইটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের শেষ হয়েছে এবং ফিনিশিং এ আমরা একটা সুন্দর ছোট্ট টপিক পড়ার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা ফিনিশিং করব। এবং হ্যাঁ, আগামী সোমবারে কিন্তু আমাদের এই জীবন পাঠ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং আমাদের 5টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা পঞ্চম ক্লাসটা করবে তারা অবশ্যই চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং ফার্স্ট ক্লাসটা করবে। যারা আজকে ক্লাসটা করছো তারা কিন্তু আগে 3টা ক্লাস করবে, কারণ প্রত্যেকটা জিনিসই একটা সিকোয়েন্স মেনটেন করেই চলে। আমি আবারও বলছি, তুমি বায়োলজি ক্লাসটা বারবার করো, বারবার দেখো, তোমার বায়োলজিটা ভীষণ সহজ লাগবে। তাহলে এখন আমরা ফিনিশিং দিব, আজকের ক্লাসের ফিনিশিং দিব, সেটা হচ্ছে টমাস ক্যাভলিয়ার স্মিথ এর রাজ্য। আমরা কিন্তু এতক্ষণ যে রাজ্য পড়লাম এটা ছিল হুইটেকারের রাজ্য। হুইটেকারের রাজ্য 5টা রাজ্য ছিল, মনেরা ছিল, প্রোটিস্টা ছিল, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং সর্বশেষ কি ছিল? অ্যানিমেলিয়া। কিন্তু এই যে বিজ্ঞানীটা দেখো কি সুন্দরভাবে বসে আছে, এই যে বিজ্ঞানী, ইনি হচ্ছেন টমাস ক্যাভলিয়ার স্মিথ। বিজ্ঞানী টমাস ক্যাভলিয়ার স্মিথ। তিনি কি করেছেন? তিনি এই যে 5টা যে রাজ্য আছে, তিনি এই 5টা রাজ্যকে কি করেছেন জানো? এই যে মনেরা যে রাজ্য, এই মনেরা রাজ্যকে কি নাম দিয়েছেন? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। এবং এই যে প্রোটিস্টা যে রাজ্যটা আছে না, এইটাকে আবার 2টা ভাগে ভাগ করেছেন। 2টা ভাগে কি কি বলতো? একটা হচ্ছে ক্রোমিস্টা, হ্যাঁ, একটা হচ্ছে ক্রোমিস্টা এবং আরেকটা হচ্ছে প্রোটোজোয়া। দেখো আমাদের এই যে এইখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা তোমাদের পড়তে হবে। এই জায়গাটাতে দেওয়া আছে প্রোটোজোয়া, তারপর ক্রোমিস্টা, মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য, সুন্দর করে এটা পড়তে হবে, ঠিক আছে? তো দেখো আমরা এখানে কি বুঝলাম, আমাদের 5টা রাজ্য ছিল, এটা হুইটেকারের 5টা রাজ্য, কিন্তু টমাস কি বলেছেন? তিনি মনের রাজ্যকে পুনরায় নাম দিয়েছেন কি? ব্যাকটেরিয়া। হ্যাঁ, আর প্রোটিস্টা রাজ্যকে আবার 2টা ভাগে ভাগ করেছেন। যারা খাবার তৈরি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে, তাদেরকে ক্রোমিস্টাতে রেখেছেন, এবং যারা খাদ্য তৈরি করতে পারে না, খাদ্যটা শোষণ প্রক্রিয়া গ্রহণ করে, তাদেরকে প্রোটোজোয়াতে রেখেছেন। কিন্তু বাকি 3টা আবার যে রাজ্য ছিল, ফাঞ্জাই ঠিক আছে, প্লান্টি ঠিক আছে এবং অ্যানিমেলিয়া ঠিক আছে। তাহলে দেখো এই যে নিচের 3টা এবং উপরের ব্যাকটেরিয়া এবং ক্রোমিস্টা, প্রোটোজোয়া, টোটাল তাহলে তার হিসেবে রাজ্য কতটা হলো? 6টা হলো। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে টমাস ক্যাভলিয়ার স্মিথের মতে রাজ্য কতটি, তখন আমরা কি বলবো? রাজ্য 5টি। তিনি মনে রাখে ব্যাকটেরিয়াতে কনভার্ট করেছেন, ব্যাকটেরিয়া নামকরণ করেছেন, প্রোটিস্টাকে ক্রোমিস্টা, প্রোটোজোয়া নাম দিয়েছেন, তারপর ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে আমরা কিন্তু এভাবে লিখবো। তাহলে টমাস ক্যাভলিয়ার স্মিথের মতে রাজ্য হচ্ছে 6টি, ব্যাকটেরিয়া, ক্রোমিস্টা, প্রোটোজোয়া, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং আরেকটা কি? অ্যানিমেলিয়া। তাহলে আশা করছি আমরা এই যে 4টা ক্লাস নিয়েছি, এই 4টা ক্লাস তোমরা যদি ঠিকঠাক মনোযোগ সহকারে দেখো, বায়োলজি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে, এবং এত ভালো লাগবে যে বায়োলজি বই নিয়ে বসে থাকতে ইচ্ছে করবে। তাহলে এখন কথা হচ্ছে,
আমাকে তোমরা একটু কমেন্টে জানাও তো, বা যখন তোমরা ভিডিওটা দেখবে আমাকে একটু কমেন্টে জানাও বা জানাবে যে আসলে এখন বায়োলজি তোমার কাছে কেমন লাগছে। আমি এই যে 5টা রাজ্য পড়ালাম, 5টা রাজ্য নিয়ে কি তোমার মধ্যে কোনো প্রশ্ন আছে? থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং আমাদের এই যে আজকের যে ক্লাসটা আমরা করলাম, আমাদের ক্লাসটা কিন্তু আজকে এই পর্যন্তই শেষ হয়ে গেল। এই ক্লাসটা করার পরে তুমি তোমার মূল্যবান কমেন্ট জানাতে পারো। একটু ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। ভিডিওটা যদি আমাদের চ্যানেলে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তুমি নিঃসন্দেহে বুঝতে পারছো, যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের জন্য কি হতে চলেছে। তোমাদের জন্য একেবারে পুরো কোর্সটা সুন্দর করে সাজায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এত সুন্দর কোর্সটা তুমি যদি নিতে চাও, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, একটু লাইক কমেন্ট করতে হবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থেকো। দেখা হবে আমাদের সামনে এই চ্যাপ্টারের শেষ অংশে নামকরণ এবং ক্লাসিফিকেশন নিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থেকো। শুভকামনা। আল্লাহ হাফেজ।